গ্রামের তরুণদের প্রতি বাংলাদেশ কৃষক ফেডারেশন। ভূমিকা: বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের তরুণদের প্রতি এই আহ্বানটি প্রকাশিত হল। আমরা আশা করি আমাদের এই আহ্বানে বাংলাদেশের গ্রামাঞ্চলের তরুণরা সাড়া দেবেন এবং শোষিত নিপীড়িত কৃষক সমাজ ও সেই সাথে সকল মেহনতি জনগণের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জনের সংগ্রামে বাংলাদেশ কৃষক ফেডারেশনের পতাকাতলে সমবেত হয়ে নিজেদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। বদরুদ্দিন উমর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক ফেডারেশন, ঢাকা, 20 সেপ্টেম্বর 1980। গ্রামের তরুণদের প্রতি গ্রামের গরিবদের অবস্থা। বাংলাদেশে শতকরা 90% লোক গ্রামে বসবাস করেন। গ্রামে বসবাসকারী এই জনসংখ্যার 90%-এর উপর হলেন খেটে খাওয়া মানুষ। তারা নিজেদের ছোট ছোট জমি নিজেরা চাষ করেন, অন্যের অল্প পরিমাণ জমি বর্গা নেন, অন্যের জমিতে মজুরি করেন। অনেকে আবার অন্য ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেন, যেমন মাছ ধরা, মাটির জিনিস পণ্য গড়া, লোহা পেতল কাঁসার জিনিস গড়া, কাপড় বোনা। অল্প সংখ্যক হলেও ও বেচা কেনার কেউ কেউ ছোটখাট দোকানদারি কারবারও করে থাকেন। গ্রামের বিপুল অধিকাংশ জনগণের রুজি রোজগারের এই উপায়গুলি থেকে বোঝা যায় যে তারা সকলেই উৎপাদনের সাথে জড়িত। কেউ ধান, পাট, আখ, তামাক, আলু, পেঁয়াজ ইত্যাদি ফসল ফলান, কেউ ধরেন মাছ, কেউ গড়েন মাটি, লোহা ও কাঁসার জিনিস, কেউ বোনেন কাপড়। কিন্তু এই উৎপাদন কি তারা শুধু নিজেদের জন্যই করে থাকেন? না, তা করেন না। এই উৎপাদন তারা নিজেদের জীবিকার প্রয়োজনে করলেও এর দ্বারা তারা সারা দেশের লোকের ভাত কাপড়েরও যোগান দেন। শুধু ভাত কাপড় নয়, অল্প সংখ্যক এমন লোকের বাড়ি, গাড়ি ও নানান বিলাসদ্রব্যের যোগান তারা দিয়ে থাকেন যারা নিজেরা কোনো শ্রম করে না। কৃষক ও গ্রামের অন্য সব খেটে খাওয়া মানুষের শ্রমশক্তি শোষণ করে, শ্রমশক্তির উপর নির্ভর করেই তারা জীবনযাপন করে। তাই দেখা যায় ভাত কাপড় থেকে শুরু করে সব ধরনের জিনিস উৎপাদন করলেও গ্রামের বেশিরভাগ লোকের পেটে ভাত নেই, গতরে কাপড় নেই, মাথার উপর ছাদ নেই, রোগীর চিকিৎসা নেই, নিজের ও ছেলে মেয়েদের শিক্ষা নেই। আধা পেটা খেয়ে আধা উলঙ্গ থেকে ছাপড়া ঘরের নিচে শীত, গ্রীষ্ম, বর্ষা কাটিয়ে রোগ যন্ত্রণা ভোগ করে এবং শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হয়ে যে জীবন তারা যাপন করেন তা মানুষের যোগ্য জীবন নয়। দুর্ভিক্ষ দেখা দিলে খাদ্যের এই উৎপাদকরাই প্রথম চোটে মারা পড়েন, ঋণের জালে জড়িয়ে পড়ে জমি হারান, ভিটে মাটি থেকে উচ্ছেদ হন, শহরে ভিড় জমান, ভিক্ষুকে পরিণত হন ও বন্দি অথবা গাছতলায় আশ্রয় নেন। বন্যার সময় তাদের ছাপড়া ঘরবাড়ি প্রথম চোটেই ভেসে যায় এবং সেই সাথে ভাসিয়ে নিয়ে যায় তাদের জীবনকে অনিশ্চয়তার পথে। জমিজমা হারিয়ে ছিন্নমূল হয়ে পড়েন তাদের অনেকেই। রোগ মহামারী দেখা দিলে মৃত্যুর হিড়িক পড়ে তাঁদেরই ঘরে ঘরে। কিন্তু এখানেই শেষ নয়। এই সব দুর্দশার সাথে তাদের ভাগ্যে থাকে আরও অনেক কিছু। গ্রামে যারা হুকুমদারি ও দণ্ডমুণ্ডের কর্তা, পুলিশ ও সরকারি আমলাদের সাথে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ, তারা গ্রামের এই গরিবদের উপর অনেক মাতব্বরি ও জুলুম করে। তারা যাতে কোনো রকম অধিকার ভোগ করতে না পারেন, অধিকার বঞ্চিত থাকেন, সেজন্য তারা প্রয়োজন মতো নূতন নূতন উপায় বের করে তাদেরকে দমন করে। এই সব লোকেরা নিয়মিত তাল খায়, ভালো পড়ে, ভালো বাড়িতে থাকে, রোগে চিকিৎসা গায়, তাদের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যায়। দুর্ভিক্ষ, বন্যা, ফসলহানি ইত্যাদিতে কিছু ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত এ সবের ফলে এদের লাভই দাঁড়ায় বেশি।
গ্রামের শতকরা ৯০% লোকের ওপর মাতব্বরি ও খবরদারিও করে এরাই। কেন এমন হয়? কিন্তু কেন এমন হয়? বেশিরভাগ লোক পরিশ্রম করে, ফসল ফলিয়ে উৎপাদন করে। কেন তারা থাকে দুর্দশার মধ্যে? এবং যারা নিজেরা কোনো শ্রম করে না, তারা কেন ভোগ করে সকল ধরনের সুবিধা? এর কারণ, এইসব সুবিধাভোগীদের সুবিধার মূলে রয়েছে জমি ও পুঁজির উপর এদের মালিকানা। খোদ কৃষকরা হাজারে হাজারে যে পরিমাণ জমির মালিক, তার থেকেও অনেক বেশি পরিমাণ জমি রয়েছে অল্প সংখ্যক ধনী লোকের হাতে। সারা দেশের মোট চাষযোগ্য জমির অধিকাংশের মালিকই হল এই ধনী লোকেরা। জমি বর্গা দিয়ে অথবা জমিতে কৃষি শ্রমিক লাগিয়ে এরা বাড়তি ফসল নিজেদের গোলায় তোলে, ভোগ করে ও বিক্রি করে গড়ে তোলে পুঁজি। গ্রামে এইসব ধনী লোকদের ক্ষমতার মূল উৎস তাদের জমি এবং জমির মালিকানা থেকে সৃষ্ট পুঁজি। যার যত বেশি জমি, তার ক্ষমতা তত বেশি। কিন্তু তার অর্থ এই নয় যে শুধু জমির মালিকানা জোরেই অল্প সংখ্যক ধনী যারা জমি ও পুঁজির মালিক, তারা বিপুল সংখ্যক কৃষক আর মজুরের ওপর তাদের শোষণ আর জোর জুলুম জারি রাখতে পারে। তা যদি হতো তাহলে গ্রামাঞ্চলে এবং সেই সাথে সারা দেশে শোষণ নির্যাতন বেশ সহজেই উচ্ছেদ করা হতো। কিন্তু আসলে তা হয় না, কারণ অল্প সংখ্যক ধনীর গায়ের জোর তাদের নিজেদের গতর থেকেই আসে না, সেটা আসে মূলত অন্যদের গতর আর হাতিয়ার থেকে। এবং এই অন্যেরা হলো সরকারের পুলিশ, মিলিটারি, আমলা ইত্যাদি। শোষক শ্রেণীর পক্ষে এরাই শাসনের কাজ চালায়, এবং ধনীদের শোষণ যেখানে গরিবদের থেকে বাধা পায়, সেখানেই এরা হাজির হয় ধনীদের পক্ষ দানাতে, গরিবদের মোকাবেলা করতে। এইভাবে গরিবদের মোকাবেলা করতে গিয়ে তারা চোর ডাকাতির মিথ্যে মামলা, জেল, খুন জখম, ঘরবাড়ি জ্বালানো, নারী নির্যাতন, লুটপাট, রাহাজানি সবকিছুই করে। জোর জুলুম চালিয়ে চূর্ণ করে গরিবের বাধা, শোষণকে আবার চালু করে পুরোদস্তর। আজকের বাংলাদেশে গ্রামের গরিবরা শুধুই যে জমির মালিকদের দ্বারাই শোষিত হচ্ছেন তাই নয়, পুঁজি মালিক, সুদখোর, মহাজন, ফরিয়া ব্যবসায়ী এবং সাম্রাজ্যবাদ অর্থাৎ বিদেশি শোষক ও তার সাথে জড়িত দেশি বড় ব্যবসায়ীরাও তীব্রভাবে শোষণ করছে গ্রামের গরিবদের। সুদি কারবার ও জিনিস বেচাকেনার দ্বারাই তারা জারি রাখছে তাদের এই শোষণ। মজুরি ও বর্গাভাগ হিসেবে জমির মালিকের হাত পার হয়ে যতটুকু হাতে আসে ভূমিহীন গরিবের, সেটার একটা বড় অংশই আবার যায় এদের থলেতে। অল্প জমির মালিক, গরিব কৃষক ও মধ্য কৃষকরাও এদের হাত থেকে রেহাই পান না। নিজেদের উৎপাদিত ফসল খুব অল্প দরে বিক্রি করতে ও নিজেরা যা উৎপাদন করেন না সেই সব নিত্য প্রয়োজনীয় জিনিস খুব উচ্চ দরে ক্রয় করতে বাধ্য হয়ে তারা হারান নিজেদের জমি। এই শোষকদেরকেও প্রয়োজন মতো সাহায্য করতে এগিয়ে আসে পুলিশ, মিলিটারি ও আমলারা। এদের স্বার্থ রক্ষার জন্য তারা গরিবদের ওপর সব ধরনের জোর জুলুমি করে থাকে। জমির মালিক, ধনী ও এই ধরনের ধনীদের মধ্যে স্বার্থের একটা ঐক্য দেখা যায়। অনেক ক্ষেত্রে জমির মালিকরা নিজেরাই মহাজনী ও বেচা কেনার কারবার করে। মোটামুটিভাবে সব ধরনের শোষকেরাই পরস্পরের সাথে সম্পর্কিত থাকে এবং আমলা পুলিশের সহায়তায় শোষণ ব্যবস্থাকে গ্রামাঞ্চলে জারি রাখে। শোষণ কি শুধু গ্রামাঞ্চলে হয়? শোষণ তাহলে কি শুধু গ্রামাঞ্চলেই হয়? দেশের সব গরিবের বাস কি শুধু গ্রামেই? না, তা নয়। এদেশে যে শহরগুলি রয়েছে সেগুলিতেও গরিবরা বাস করে। শুধু তাই নয়, প্রতিটি শহরে ধনীদের তুলনায় গরিবের সংখ্যাই বেশি।
এই গরিবের মধ্যে আছেন কলকারখানা শ্রমিক, রিকশা, মোটর ইত্যাদিতে নিযুক্ত পরিবহন শ্রমিক, ছুটকো কাজ করে খাওয়া শ্রমিক, অনেক ধরনের অনিয়মিত অর্ধবেকার শ্রমিক। এছাড়া শহরে আছেন অনেক নিম্ন বেতনভুক্ত চাকুরিজীবী ও দিন এনে দিন খাওয়া ধরনের ছোট্ট কারবারি। সারা দেশের গ্রামাঞ্চল থেকে ছিন্নমূল যে মানুষরা অসহায় অবস্থায় শহরে পাড়ি জমান, তাদের একটা অংশ কোনো কাজ না পেয়ে পরিণত হন ভিক্ষুকে। এই ভিক্ষুকদের বাস গ্রামের থেকে শহরেই অনেক বেশি। ভিক্ষুক অবস্থায় কারো দ্বারা সরাসরি শোষিত না হলেও এরা শোষণেরই শিকার ও নির্যাতিত। এই শহরবাসী গরিবদের সাথে গ্রামের গরিবদের কি কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আছে। কারণ গ্রামের গরিব ও শহরের গরিবের ওপর যারা শোষণ নির্যাতন চালায় তারা অনেকেই এক, এবং যেখানে এক নয় সেখানে তাদের মধ্যে থাকে একটা ঐক্য। এজন্য সরকারি পুলিশ, মিলিটারি, আমলারা গ্রামের গরিবদের ওপর শোষণকে টিকিয়ে রাখতে যেভাবে সহায়তা করে, ঠিক সেইভাবে সহায়তা করে শহরের গরিবদের ওপর, বিশেষত শ্রমিকদের ওপর শোষণ টিকিয়ে রাখতে। এই কারণেই গ্রামের গরিব ও শহরের গরিবকে শোষণ নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে দাঁড়াতে হয় একই সাধারণ বা বাধার বিরুদ্ধে। শোষণ উচ্ছেদের পথে একটি বড় বাধাকে শোষণ উচ্ছেদের পথে একটি বড় বাধা। গ্রামের গরিবদের উপর শোষণ বন্ধ এবং উচ্ছেদ হওয়ার পথে একটি বড় বাধা হল গরিবদের নিজেদের অজ্ঞতা বা জ্ঞানের অভাব। তারা চোখের উপর নিশ্চয়ই দেখেন কারা শোষণ করছে তাদেরকে, কারা তাদের উপর চাপিয়ে রেখেছে নানা জুলুমের বোঝা। কিন্তু রক্ত মাংসের আকারে এই সব শোষকদের পরিচয় কিছুটা পেলেও তাদের আসল পরিচয় তারা জানেন না, অথবা সঠিকভাবে ও পুরোপুরি জানেন না। অর্থাৎ যারা শোষক ও নির্যাতনকারী তারা ঠিক কিসের জোরে শোষণ করছে, কিভাবে শোষণ করছে, অন্য সব কাদের সাথে এদের যোগাযোগ, বিদেশি শোষকদের সাথে এদের সম্পর্ক কি, এসব বিষয়ে তাদের ধারণা খুব অল্প, অথবা প্রায় নেই বললেই চলে। ঠিক এই কারণে গ্রামের গরিবদেরকে শোষণ নির্যাতনের সাথে সাথে তাদেরকে ঠকানো, তাদের সাথে ধোঁকাবাজি করাও কোনো কঠিন কাজ নয়। মানুষ যখন কারো কাছে ঠকে অথবা ধোঁকা খায় তখন এক পক্ষ নিশ্চয়ই খারাপ, কারণ তারা ধোঁকাবাজি করে। কিন্তু আরেকটি কথাও খুব সত্য, আরও বেশি সত্য, সেটা হলো যারা ঠকে তারা নিজেদের জ্ঞানের অভাবের জন্যই ঠকে। গ্রামের গরিবদের তাই ঠকানো সহজ হয় এ কারণে যে জ্ঞানের অভাবের জন্য, চেতনার অভাবের জন্য ঠকার সময় তারা বোঝেন না যে তারা ঠকছেন। তারা ঠকার মতো, প্রতারিত হবার মতো অবস্থায় থাকেন বলেই প্রতারক ও ঠকবাজদের পক্ষে সম্ভব হয় তাদেরকে ঠকানো, তাদের সাথে প্রতারণা করা। এ বিষয়টি গ্রামের গরিবদেরকে ভালোভাবে বোঝাতে হবে, কারণ তাদেরকে যারা শোষণ করে, তাদের উপর যারা জুলুম করে, তারা শোষণ ও জুলুম করে নিশ্চিন্ত থাকে না। তারা সবসময় ভয় করে যাতে যারা শোষিত, নির্যাতিত ও গরিব তারা যেন মাথা তুলতে না পারে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে সঠিকভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে না পারে, শোষণ ব্যবস্থা উচ্ছেদ করতে না পারে। এজন্য সঠিক সংগ্রামের পথ থেকে গরিবদেরকে সরিয়ে রাখার জন্য তাদের প্রয়োজন হয় গরিবদের বন্ধু সেজে তাদেরকে অনেক আশা ভরসার কথা শোনানো, তাদেরকে শোষণ জুলুম বন্ধ করার ভুল পথ বদলানো। এ কাজ শোষক নির্যাতকরা সরাসরি করে না, এটা তারা করে তাদের রাজনৈতিক দল ও রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত কৃষক ও শ্রমিক সংগঠনগুলির মাধ্যমে। কাজেই এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই যে ইংরেজদের আমলে, পাকিস্তানি আমলে, আওয়ামী লীগ আমলে এবং এখন পর্যন্ত শোষক নির্যাতকদের বিভিন্ন দল, মুসলিম লীগ, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, জাতীয়তাবাদী দল, বিএনপি ইত্যাদি কৃষকদের সামনে হাজির হয়ে তাদের দুঃখ দুর্দশা ঘোচাবার কথা বলেছে, ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চেয়েছে এবং ক্ষমতায় গিয়ে কৃষক শ্রমিকের জন্য কিছুই করেনি। শুধু তাই নয়, শোষক শ্রেণীর যেসব দল এখনও পর্যন্ত সরাসরি ক্ষমতায় যেতে পারেনি সেগুলিও গরিবদের ওপর শোষণ ব্যবস্থা শক্তভাবে জারি রাখার জন্য শোষকদের পক্ষেই সবসময় নানাভাবে কাজ করেছে এবং এখনও করেছে। এই বিষয়গুলি যদি গ্রামের গরিবরা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে তারা দেখবেন যে শুধু কতকগুলি রাজনৈতিক দল অথবা কৃষক ও শ্রমিক সংগঠনের পেছনে দাঁড়ালে
অথবা তার মধ্যে সংগঠিত হলেই হবে না। দেখতে হবে এই সংগঠনগুলির চরিত্র কি। এগুলি যদি মুসলিম লীগ, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দলের মতো হয়, তাহলে তার দ্বারা কোনো উপকারী কৃষক শ্রমিকের হবে না। তাই এমনভাবে তাদেরকে সংগঠিত হতে হবে, এমন সংগঠনের মধ্যে সংগঠিত হতে হবে যাতে ক্ষমতা তাদের নিজেদের হাতেই থাকে। কিন্তু এখানেও শেষ নয়। দেশের বর্তমান সমাজ কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন ব্যতীত কৃষক, শ্রমিক সহ গ্রামের গরিবদের অথবা শহরের গরিবদের কোনো মৌলিক সমস্যারই যে সমাধান হবে না, এ বিষয়টিও তাদের বুঝতে হবে। তাই গ্রামের গরিবদের একক অথবা বিচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে কোনো সত্যিকার সাফল্য সম্ভব নয়। তার জন্য প্রয়োজন সারা দেশব্যাপী সব ধরনের গরিবের, গ্রামের ও শহরের গরিবের ঐক্যবদ্ধ সংগ্রাম, শ্রমিক, কৃষক ও সকল মেহনতি জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম। বাংলাদেশ কৃষক ফেডারেশন কি চায়? বাংলাদেশ কৃষক ফেডারেশন চায় ঠিক এই ধরনের সংগ্রামী সংগঠিত করতে, নিজেকে এমনভাবে গ্রামের গরিবদা সংগঠন হিসেবে গড়ে তুলতে যাতে সারা দেশের কৃষক শ্রমিকের ঐক্যবদ্ধ সংগ্রাম পরিণত হতে পারে একটি বাস্তব ব্যাপারে। এজন্য কৃষক শ্রমিক ঐক্যের আওয়াজই হল বাংলাদেশ কৃষক ফেডারেশনের একটি অতি গুরুত্বপূর্ণ আওয়াজ। খোদ চাষির হাতে জমির কর্তৃত্ব, গ্রামের বেকারদের কর্মসংস্থান, ক্ষেতমজুরদের বাঁচার মতো মজুরি, গ্রামাঞ্চলে পূর্ণ রেশনিং ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি অর্থনৈতিক দাবি দেওয়ার ভিত্তিতে বাংলাদেশ কৃষক ফেডারেশন একটি গণতান্ত্রিক কর্মসূচি প্রণয়ন করেছে এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠিত হচ্ছে। কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই সংগঠন এমনভাবে গঠনের চেষ্টা হচ্ছে যাতে এই সংগঠন থেকে যে ক্ষমতা জন্ম নেবে সেটা যেন গরিবদের হাতেই থাকে, তাদের কাজেই আসে। এ কর্তব্য সঠিকভাবে পালন করতে হলে শুধু কতগুলি দাবি দেওয়া উত্থাপন, কর্মসূচি প্রণয়ন ও সংগঠন গড়ে তুললেই হবে না। গরিবদেরকে উপযুক্তভাবে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। শোষণ নির্যাতনের পুরো প্রক্রিয়াটির সাথে তাদের পরিচয় ঘটাতে হবে। এক কথায় তাদের মধ্যে চেতনার বিরাট বিকাশ নিশ্চিত করতে হবে। গ্রামের তরুণদের কর্তব্য। এই কর্তব্যের দায়িত্ব মূলত দুটি কারণে গ্রামের তরুণদেরকেই নিতে হবে। প্রথমত, গ্রামের তরুণরা শোষক শ্রেণীভুক্ত অল্পসংখ্যক বাদে নিজেরাই গরিব। তারা যে আজ শুধু জমি মালিক ও পুঁজি মালিকদের দ্বারা শোষিত হচ্ছেন তাই নয়, দেশে শিল্প বিকাশের অভাবে বেকারত্ব তাদের ওপর এক বিরাট সমস্যা হিসেবে চেপে রয়েছে। তারা গ্রামের মজুর, ছোট কৃষক, বর্গাদার অথবা মধ্য কৃষকের ঘরের সন্তান। এজন্যে গ্রামের দারিদ্র্যের সাথে তাদের পরিচয় সরাসরি ও ঘনিষ্ঠ। এই বেকারত্ব ও দারিদ্র্যের অবসান ঘটানো তাদের নিজেদের শ্রেণী স্বার্থেই প্রয়োজন। দ্বিতীয়ত, এই তরুণদের মধ্যে আজ একটা উল্লেখযোগ্য অংশ কিছুটা শিক্ষাপ্রাপ্ত। সারা দেশে শিক্ষার মান পূর্বের থেকে এখন অনেক নিচে নেমেছে এবং ক্রমাগত নিচে নামছে। কিন্তু সেই সাথে একথাও সত্য যে পাকিস্তান আমলে এবং আজকের বাংলাদেশে পূর্বের থেকে শিক্ষার বিস্কার কিছুটা ঘটেছে, যার ফলে কৃষক পরিবারে বেশ কিছু সংখ্যক ছেলেমেয়ে এখন শিক্ষা পাচ্ছে। তাদের ঘরে স্কুলে পড়া, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েরাও রয়েছে। এইসব শিক্ষিত গরিবদের পক্ষে নিজেদের অবস্থা বোঝা এবং অপরকে বোঝানো অনেক সোজা, অন্তত বাইরের লোকের থেকে। আমাদের মতো দেশে যেখানে বিপুল অধিকাংশ লোকেরই অক্ষর পরিচয় নেই, সেখানে সমাজ পরিবর্তনের সংগ্রামে অংশগ্রহণ করানোর জন্য প্রয়োজন তাদের মধ্যে উপযুক্ত শ্রেণী চেতনা সঞ্চার করা। এই চেতনা নিরক্ষরদের মধ্যে সঠিকভাবে সৃষ্টি করতে পারেন একমাত্র তাঁরাই যারা শিক্ষিত এবং যারা এই পরিবর্তনের কর্তব্য কাজে দৃঢ়। সমস্যার এই দিকটির প্রতি খেয়াল রাখলে দেখা যাবে যে গ্রামের গরিবদেরকে সচেতন ও সঠিকভাবে সংগঠিত করার এই কাজ মূলত গ্রামের তরুণদেরকেই করতে হবে। গ্রামের তরুণদের প্রতি বাংলাদেশ কৃষক ফেডারেশনের আহ্বান। কিন্তু কিভাবে এই তরুণরা নিজেদের এই কর্তব্য পালন করতে পারেন, এই প্রশ্নটি আজ বিশেষভাবে বিবেচনার যোগ্য। তার পূর্বে তরুণদের, বিশেষত শিক্ষিত তরুণদের চিন্তাভাবনার একটি দিক সম্পর্কে আমরা এখানে উল্লেখ করব। গরিবদের মধ্যে যারা কিছুটা শিক্ষাপ্রাপ্ত হন তারা এবং যারা শিক্ষার সুযোগ পান না,
তাদের মধ্যে বেকারত্ব বিরাট আকারে বিরাজ করছে। এর ফলে অনেকে চিন্তা করেন কিভাবে নিজেদের আর্থিক অবস্থা ভালোভাবে ফেরানো যায়। এদিকে খেয়াল রেখেই গ্রামের গরিবদের আর্থিক অবস্থা পরিবর্তনের নামে সরকারি এবং ধনিকদেরও বিদেশি শোষকদের বেসরকারি অনেক ধরনের সংস্থা, সমবায়, কৃষি ঋণ, গ্রামীণ কর্মসংস্থান ইত্যাদির কথা কৃষক শ্রমিকদের শোনায়। এইসব প্রচারণার দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণরা মনে করেন সরকারি অথবা ধনিকদের বেসরকারি সংস্থাগুলির সাহায্যে তারা নিজেদের অবস্থা ফেরাতে পারবেন। কিন্তু আসলে এর দ্বারা কি হয়? আপনারা নিজেরা চারদিকে তাকিয়ে দেখুন, তাহলে দেখবেন যে এই সব ব্যবস্থার দ্বারা আপনাদের মধ্যে গুটিকতক লোক হয়তো কোনো সময় লাভবান হন, গরিব কৃষক থেকে হয়তো মধ্য কৃষকে পরিণত হন, অথবা মধ্য কৃষক থেকে ধনী কৃষকে। কিন্তু বিরাগ অধিকাংশের জীবনে সে ধরনের কিছুই ঘটে না। উপরন্তু তারা মধ্য কৃষক থেকে গরিব কৃষকে এবং গরিব কৃষক থেকে ক্ষেত মজুর বা দিনমজুরে পরিণত হন। তাই বড় লোকদের এই প্রচারণা অনেকটা লটারির টিকিট বেচার মতো। তাদের টিকিট কিনে 2-4 জন লাভবান হতে পারেন, কিন্তু তার দ্বারা হাজার হাজার লোকের ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তারা অভাব, অনটন ও দুর্দশার মধ্যে ডুবে থাকেন। এ বিষয়টি যখন আপনারা গ্রামের তরুণরা বুঝতে পারবেন, তখন আপনারা ব্যক্তিগতভাবে ফায়দা পাওয়ার পরিবর্তে সমষ্টিগতভাবে নিজেদের অবস্থা পরিবর্তনের চিন্তা করবেন এবং সেই দিকেই গ্রামের গরিবদের সংগ্রাম পরিচালনা করবেন। আপনাদের মধ্যে ভালো কাজ করার উৎসাহ ও উদ্যোগের অভাব আজও নেই। এজন্য বাংলাদেশের গ্রামে গ্রামে আমরা যুবক ও তরুণদের অনেক সংগঠন দেখতে পাই। যুব সংঘ, নবীন সংঘ, জাগরণী, সমাজ কল্যাণ যুব সমিতি ইত্যাদি নানা ধরনের অসংখ্য ক্লাব ও সংগঠনের কিছুটা সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক কাজের উদ্দেশ্যেই এইভাবে লক্ষ লক্ষ তরুণ গ্রামাঞ্চলে সংগঠিত রয়েছেন। কিছু কিছু সামাজিক অনাচার দূরীকরণ, নাটক, যাত্রা করা, পাঠাগার চালানো ইত্যাদির মধ্যেই এক্ষেত্রে আপনাদের কাজকর্ম সীমাবদ্ধ। আপনাদের সদিচ্ছা এবং কাজের উদ্যম সত্ত্বেও আপনাদের কাজকর্ম এইভাবে সীমাবদ্ধ থাকার কারণে সমাজ ব্যবস্থা পরিবর্তন ও গরিবদের হাতে ক্ষমতা নিয়ে আসার জন্য আসলে কি করা দরকার এ বিষয়ে আপনাদের কোনো সঠিক ধারণা নেই। আপনারা মনে করেন যে গ্রামের কিছু দুষ্ট লোকের অপরাধমূলক কাজ বন্ধ করা অথবা তাতে বাধা দেওয়া এবং সেই সাথে কিছু সংস্কারমূলক কাজের দ্বারাই গরিবের অবস্থা পরিবর্তন ও দুঃখ লাঘব সম্ভব। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো মনে করেন সমাজ পরিবর্তনের সংগ্রামে আপনাদের করার কিছুই নেই, কাজেই নাটক, যাত্রা ইত্যাদি বিনোদনমূলক ব্যাপার নিয়ে পড়ে থাকাই ভালো। এসব রকম ধারণাই আপনাদের মধ্যে রয়েছে। ধারণার বশবর্তী হয়ে যদি আপনারা একইভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে আমের গরিবদের এবং সেই সাথে আপনাদেরও অবস্থার কোনো পরিবর্তন হবে না। সমাজে শোষণ, নির্যাতন যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে, উপরন্তু দিন দিন তার তীব্রতা বাড়বে বই কমবে না। কিন্তু আসলে অবস্থা এইভাবে অপরিবর্তনীয় থাকুক, এটা কি আপনারা চান? না, তা চান না। এজন্য আমরা উপরে যেসব বিষয়গুলির উল্লেখ করেছি সেগুলি বিশেষভাবে আপনাদেরকে আজ ভেবে দেখতে হবে। কেন গ্রামের গরিবরা দারিদ্র্যের মধ্যে এইভাবে ডুবে থাকতে বাধ্য হচ্ছেন? কেন তাদের ঘরে ভাত নেই, কাপড় নেই? কেন তাদের জমি নেই, কাজ নেই, কাজ থাকলেও উপযুক্ত মজুরি নেই? কেন তাদের হাতে ফসল থাকলেও সেই ফসলের কোনো দাম নেই? কেন তারা বারবার বড়লোকদের তৈরি কৃষক সংগঠনের পেছনে দাঁড়িয়ে বারবার প্রতারিত হয়েছেন? এসব বিষয়ে আপনারা যদি ভেবে দেখেন, তাহলে এসবের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতেই হবে, ঠিক সেইভাবেই দাঁড়াতে হবে যেভাবে দাঁড়ানোর কথা বাংলাদেশ কৃষক ফেডারেশন বলছে। তাই আপনাদের কাছে আজ বাংলাদেশ কৃষক ফেডারেশনের আহ্বান, আপনারা নিজেরা বুঝতে শিখুন কী ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে গ্রামের গরিবরা ও সেই সাথে শহরের গরিবরাও অবস্থান করছেন।
এই কাঠামো কিভাবে তাদের সারা জীবন ও জীবিকা নিয়ন্ত্রণ করছে ও এই নিয়ন্ত্রণের দ্বারা কিভাবে তারা শোষিত হচ্ছেন। আপনারা বুঝতে শিখুন, শোষক শ্রেণী শুধু শোষণ করেই কেন ক্ষান্ত থাকে না। তাদের প্রয়োজন হয় গরিবদের উপর নির্যাতন করা ও তাদেরকে প্রতারিত করা। আপনাদেরকে বুঝতে হবে যে বর্তমান অবস্থাতেও নিজেদের আর্থিক অবস্থা কিছুটা পরিবর্তন সম্ভব একমাত্র নিজেদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধরনের সংস্থা গঠন করে, সরকারি অথবা ধনীদের বেসরকারি সংস্থার মাধ্যমে নয়। আপনাদেরকে বুঝতে হবে যে এই সব সংস্কারমূলক কাজ নিজেদের সংগঠনের মাধ্যমে করলেও যে সুবিধে হয় তা খুবই সামান্য। তার দ্বারা জীবনের কোনো মৌলিক বা আসল পরিবর্তন ঘটে না। তাদেরকে বুঝতে হবে যে সে পরিবর্তন ঘটাতে পারে এক বৃহত্তর সংগ্রাম, যে সংগ্রামে গ্রামের সব ধরনের গরিব জোট বাঁধতে পারেন শহরের সব ধরনের গরিবের সাথে। গ্রামের কৃষক মজুর হাতে হাত ধরে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে পারেন কিন্তু এসব বিষয় শুধু আপনারা নিজেরা বুঝলেই হবে না, গ্রামের নিরক্ষর গরিবদেরকেও এসব বিষয় বোঝানোর দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে। কারণ তাদেরকে যদি এভাবে বোঝানোর মাধ্যমে সচেতন করা না যায়, তাহলে তাদেরকে সঠিকভাবে সংগঠিত করাও কিছুতেই সম্ভব হবে না। বাংলাদেশ কৃষক ফেডারেশন গ্রামাঞ্চলে এই ধরনের সংগ্রাম সংগঠিত করার উদ্দেশ্যেই গঠিত হয়েছে এবং কাজ করে যাচ্ছে। এজন্য গ্রামের তরুণদের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজেরা মূল সমস্যাগুলিকে সঠিকভাবে বুঝুন। আপনারা ব্যাপকভাবে হাজারে হাজারে লক্ষে লক্ষে কৃষক ফেডারেশনের পতাকা তলে সমবেত হন ও গ্রামের গরিবদেরকে এই সংগঠনের মধ্যে আরও অধিক সংখ্যায় সংগঠিত এবং ঐক্যবদ্ধ করে সারা দেশময় এমন এক সংগ্রাম গড়ে তুলতে এগিয়ে আসুন, যে সংগ্রাম শুধু গ্রামীণ সমাজেরই নয়, সারা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধনের ক্ষেত্রে একটি বিরাট সহায়ক শক্তি হিসাবে গড়ে উঠতে পারে।